আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সাথে আজকে আমি চলে আসলাম আইএলস রাইটিং টাস্ক ওয়ানের এমন একটা স্ট্রাকচার নিয়ে আসলাম যে স্ট্রাকচারটা যদি আপনি ফলো করেন তাহলে আসলে আপনি ব্যান্ড 9 লেভেলের সেন্টেন্স লিখতে পারবেন। তো আমরা আসলে অনেকেই যে জিনিসটা হয়, আমরা আইএলস রাইটিং টাস্ক ওয়ানে একই ধরনের সেন্টেন্স লিখে অভ্যস্ত থাকি। দেখা যায় যে আমরা সবাই হচ্ছে একই ধরনের সেন্টেন্স লিখি, যেরকম 5.5 ব্যান্ডের সেন্টেন্স। তো এই লেভেলের সেন্টেন্স গুলো আপনি যখন লিখবেন এবং একই ধরনের সেন্টেন্স যখন লিখবেন, তখন দেখা যাবে যে আপনার ব্যান্ড স্কোর কিন্তু এই 5.5 বা 5 এর মধ্যেই থাকবে রাইটিং টাস্ক মানে। তো রাইটিং টাস্ক মানে আরেকটা জিনিস হয়, আমাদের মধ্যে দুর্বল স্টুডেন্ট যারা আছে তারা দেখা যায় যে কি হয়, রাইটিং যখন আমরা লিখতে যাই, আমাদের তো রাইটিং টাস্ক মানে মানে স্কোরটা করা হয় 4টা ক্রাইটেরিয়ার উপরে। তো দেখা যায় এর মধ্যে একটা জিনিস আছে গ্রামাটিক্যাল অ্যাকুরেসি এবং রেঞ্জ। এই অংশটা মানে গ্রামারটা নিয়ে আমাদের অনেক বেশি প্রবলেম হয়। তো যাদের আসলে গ্রামারটা নিয়ে প্রবলেম হয়, সেন্টেন্স লিখতে গিয়ে আসলে ঠিক মতো গ্রামার ইউজ করতে আমার অনেক ভুল যায়, তো এবং স্পেলিং মিস্টেক্স এই সকল কিছু যাদের যায়, তো তাদের কাছকে আমি কপি পেস্ট মেথড শেখাবো, এমন একটা জিনিস শেখাবো, এমন একটা জিনিস আজকে আপনাদের সামনে আমি উন্মুক্ত করব, যেটা দিয়ে আসলে আপনি 7 থেকে 8 পর্যন্ত রাইটিং টাস্ক মানে নিয়ে আসতে পারবেন, শুধুমাত্র আমার এই ফর্মুলাটা ইউজ করে। তো আপনাদের সাথে চলে আসলাম আমি আজকে, সেটা হচ্ছে ব্যান্ড 9 কনফার্ম ব্যান্ড 9। জাস্ট আমি 3টে স্ট্রাকচার আপনাদেরকে দেখাবো। এই 3টে স্ট্রাকচার যদি ইউজ করতে পারেন, আপনি 7+ ব্যান্ড স্কোর 100 টাক্স ওয়ান নিয়ে আসতে পারবেন, 7+ ব্যান্ড স্কোর। শুধুমাত্র আমার যে টাক্স ওয়ানের বডি গুলো লেখার ক্ষেত্রে আমি কিন্তু একইভাবে টাক্স ওয়ানের ক্ষেত্রে ইন্ট্রোডাকশন, তারপর ওভারভিউ সবগুলোকেও কিন্তু একটা ইন্ট্রোডাকশন পড়লে যত ধরনের টাস্ক ওয়ান আছে সবগুলোর ইন্ট্রোডাকশন লিখতে পারবেন। তো এরকম একটা ভিডিও আমি আপলোড করবো ইউটিউবে। দেন তারপরে হচ্ছে একটা ওভারভিউ পড়লে যেন যত ধরনের টাস্ক ওয়ান আছে সব টাস্ক ওয়ানের ওভারভিউ লিখতে পারেন। তো আজকে চলে আসলাম বডির একটা সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে। টোটাল সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে 3টা সেন্টেন্স স্ট্রাকচার ইউজ যদি আপনি করতে পারেন। এই দেখেন অলরেডি সেকেন্ড সেন্টেন্স স্ট্রাকচার, তারপর আবার থার্ড সেন্টেন্স স্ট্রাকচার আছে। তো যাই হোক, আজকে আমরা একটা সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো, সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে ব্যান্ড 9, সবগুলো কিন্তু ব্যান্ড 9। দেখেন সেন্টেন্স স্ট্রাকচারটা একটু দেখার চেষ্টা করেন। প্রথম হচ্ছে একবার হুবহু মুখস্থ করবেন রিগার্ডিং, তারপর আর্টিকেল দা। অনেক সময় দেখা যায় এগুলো একটু চেঞ্জেস হয়, এটা হচ্ছে মানে এই সাবজেক্টের উপরে ডিপেন্ড করে অনেক সময় চেঞ্জেস হয়। তাহলে রিগার্ডিং, আর্টিকেল দা, সাবজেক্ট অথবা টাইটেল। তো এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি সাবজেক্ট এন্ড হচ্ছে টাইটেল। তারপর হচ্ছে একটা কমা, দেখেন একবার কমা সহ দেওয়া আছে। তারপরে হচ্ছে অবভিয়াসলি হইতে পারে, সিমিলারলি হইতে পারে, ক্লিয়ারলি হইতে পারে, ঠিক আছে, অ্যাফারেন্টলি হইতে পারে। তো এগুলা আমি ইউজ করব, এগুলার যে কোনো একটা ইউজ করব। এটা ডিপেন্ড করবে যে আপনি যদি সিমিলার কন্ডিশনের যদি ডেটা ইউজ করেন, তাহলে সিমিলারলি, ক্লিয়ারলি এবং অবভিয়াসলি এটা ইউজ করাটা সব থেকে বেটার। তারপরে এক্সাক্ট ডেটা ইউজ করলে এক্স্যাক্টলি ইউজ করবেন। তারপরে হচ্ছে আমাদের সাবটাইটেল, তারপর হচ্ছে সাবসাবজেক্ট। সাবটাইটেল অথবা সাবজেক্ট, সাবসাবজেক্ট যে কোনো একটা মাথায় রাখলে হবে। তারপরে দেখেন এখানে হচ্ছে হায়ার গেইনার, তার নাম হবে, তারপরে হ্যাড হবে, স্লাইটলি হবে, টেন্স অনুসারে আসলে এটা ব্যাপারটা হবে। যেরকম এখানে এই যে হ্যাড স্লাইটলি, এটা টেন্স অনুসারে আসলে হচ্ছে। তারপর হচ্ছে মোর, তারপরে টপিক ওয়ার্ড, তারপরে দেন, তারপর হচ্ছে লোয়ার গেইনার, তারপর নেম, তারপরে উইথ অ্যাপ্রক্সিমেটলি, এখানে যে কোনো একটা ইউজ হবে। দেন তারপর হায়ার গেইনার, তারপর টপিক ওয়ার্ড, লাস্টে হচ্ছে কমা, কমার পরে হচ্ছে লোয়ার গেইনার। তো এখানে দেখেন কতগুলা ক্লজ একসাথে করে একটা সেন্টেন্স স্ট্রাকচার লেখা হয়েছে, এবং প্রতিটা অংশ দেখেন কোন জায়গায় কি বসবে সব খালি ইউজ করা হয়েছে। শুধুমাত্র আপনাকে কি শিখতে হবে, এই সাবজেক্ট কারা। আপনি শুধুমাত্র ইনপুট করবেন কারে, এই সাবজেক্টকে ইনপুট করবেন। দেখেন খেলাটা, সাবজেক্ট অথবা টাইটেলকে ইনপুট করবেন, আর এগুলো তো সব মুখস্থ। তারপরে দেখেন সাবটাইটেল বা সাব সাবজেক্ট কারা, তার ইনপুট করবেন। মানে যে কোনো প্রশ্নই আসুক না কেন, বা যে কোনো ধরনের টেবিল আসুক না কেন, আমার পাই চার্ট আসুক না কেন, অথবা বার গ্রাফ আসুক না কেন, যে লাইন গ্রাফ যেটা আসুক না কেন, আমি কি করব, সাবজেক্ট আর সাব সাবজেক্টকে চেঞ্জ করব। আর চেঞ্জ করবো হচ্ছে আমার এই যে ডেটা হায়ার গেইনার, মানে সব থেকে বেশি পরিমাণে যে আছে তার নাম, সব থেকে বেশি ডেটা যার আছে তার নামটা ইউজ হবে, এবং হচ্ছে এখানে ডেটাটার যে টপিক ওয়ার্ড যেটা থাকবে সেটা চেঞ্জ হবে। তো এই কয়েকটা জায়গায় শুধুমাত্র আমার চেঞ্জেস হবে। আর এই যে লোয়ার গেইনার মানে কোন ডাটাটা যার তার নামটা চেঞ্জেস হবে। আর এখানে হচ্ছে ডাটাগুলা চেঞ্জেস হবে, এই যে ডাটাগুলা কত আছে, ডাটাগুলা কত আছে সে ডাটাগুলা চেঞ্জেস হবে। এই যে লোয়ার ডাটা, এই লোয়ার ডাটা মানে কোন ডাটা কত আছে, আর এই যে হায়ার ডাটা, হায়ার ডাটা কত আছে। তো এই ছোট ছোট জায়গাগুলো শুধুমাত্র আমাদের চেঞ্জেস হবে, আর কোনো চেঞ্জেসের জায়গা কিন্তু নাই আসলে। তো আপনি যদি এই কয়েকটা জিনিস বোঝেন, যে সাবজেক্ট এবং সাব সাবজেক্টটা যদি বুঝে যান, এবং হচ্ছে হায়ার আর গে লোয়ার, এটা তো দেখলেই বুঝবেন যে দুইটা ডেটার মধ্যে কে বেশি কে কম। তাহলে আপনি কিন্তু যে কোনো ধরনের ক্ষেত্রে আপনি লিখবেন। দেখেন সেন্টেন্স গুলো কেমন হয়, দেখেন রিগার্ডিং দ্য ইমেইল ক্লিয়ারলি ফিমেল হ্যাডস, দেখেন এখানে সিগনিফিকেন্টলি মোর ইন্টারনেট ইউজার্স দেন মেল, with exactly 48% female of internet users compared to 38% of men। দেখেন কত সুন্দর করে লেখা হয়েছে, এবং এইটা অলরেডি হচ্ছে আমার স্টুডেন্টের কিন্তু লেখা। এই যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্টুডেন্টের হোমওয়ার্ক, আমার ব্যাচের স্টুডেন্টের হোমওয়ার্ক। এই দেখেন পরেরটাও দেখেন, এবং দেখেন ক্লিয়ারলি এই হচ্ছে আমাদের প্রশ্নটা কি ছিল, প্রশ্নটা একটু হালকা করে লেখা আছে পাশে।
কিন্তু প্রশ্নের ডাটাটা দেয়নি। দেখেন কত, আর জাস্ট আপনার সেন্টেন্স গুলোর স্ট্রাকচার গুলো একটু লেখায়, সেন্টেন্স গুলো দেখেন জাস্ট কত সুন্দর সেন্টেন্স, সেন্টেন্স গুলো জাস্ট একটু দেখেন। যে এই লেভেলের যদি সেন্টেন্স আপনি মেক করতে পারেন তাহলে আপনার স্কোর কেন আসবে না ভাই? আপনার কেন স্কোর আসবে না আমাকে বুঝতে হবে তো, যে স্কোর কেন আমরা পাই না, কি কারণে পাই না। দেখেন আমরা আসলে ডেডিকেটলি আমরা যে পড়াই, আমরা টেকনিক্যালি আসলে পড়াই না, আইএলটিএস কে টেকনিক্যালি পড়াইতে হবে। যদি আপনি টেকনিক্যালি পড়তে পারেন তাহলে আইএলটিএস আপনার জন্য সোজা। দেখেন এখন আমি এই যে গ্রাফ গুলো আছে, এইখানে গ্রাফ বলেন, টেবিল বলেন, অথবা পাই চার্ট বলেন, যেটাই বলেন না কেন, আমি সেগুলোর ক্ষেত্রে দেখেন আমি এখন সেন্টেন্স মেকিং করে দেখাচ্ছি ওইখান থেকে। তাহলে আমাকে প্রথমে বুঝতে হবে যে এইখানে আমার হচ্ছে সাবজেক্ট কোনটা এবং সাব সাবজেক্ট কোনটা, এই দুইটা জিনিস আমাকে আগে ক্লিয়ার হইতে হবে। মনে রাখবেন সাবজেক্ট হচ্ছে বা টাইটেল হচ্ছে এই যে টোটালটা দেখতে পাচ্ছেন, মানে দুই ধরেন এটা বার চার্ট, বার চার্টের মধ্যে এই যে দুইটা বার আছে, একটা দুইটা, এই দুইটা বারের মধ্যে যে টোটালটা মিলে আছে, দেখেন একটা নাম আছে, এটা নাম হচ্ছে কি, এটাই হচ্ছে আমাদের কি, এমপ্লয়েড ফুল টাইম। আমি ধরেন এই দুইটার মধ্যে কম্পেয়ার করে লিখবো, এই দুইটার মধ্যে দিয়ে আমি পুরো সেন্টেন্সটাকে লিখবো এই দুইটা ডেটার ক্ষেত্রে। তো দুইটা ডেটার ক্ষেত্রে যদি লিখি, এইখানে একটা ডেটা হচ্ছে মেলের, একটা ফিমেলের, এই এই দুইটা ডেটা একসাথে করে যেখানে আছে সেটার নামই হচ্ছে আমাদের সাবজেক্ট বা মেইন সাবজেক্ট। মেইন সাবজেক্টটা হচ্ছে দুইটা ডেটা একসাথে যেটা আছে ওইটা হচ্ছে মেইন, মানে যেটা হচ্ছে টুগেদার দুইটা ডেটা একসাথে যেটা আছে সেটা হচ্ছে আমাদের মেইন। এখন আসি, আর এই যে আলাদা আলাদা দুইটা ডেটা আছে, এই আলাদা আলাদা দুইটা যে নাম আছে, এই দুইটা নামই হচ্ছে আমাদের সাব সাবজেক্ট। তাহলে সাব সাবজেক্টটা হচ্ছে কারা, আলাদা আলাদা থাকলে হচ্ছে সাব সাবজেক্ট, এবং এই দুইটা একসাথে যেখানে আছে, একসাথে যে নামটাতে আছে সেটা হচ্ছে আমাদের কি, সাবজেক্ট। তাহলে সাবজেক্ট আর সাব সাবজেক্ট আমরা ক্লিয়ারলি বুঝে গেছি। যেরকম এইখানে, এইখানে ধরেন আমি লিখবো কার নিয়ে, আমি হচ্ছে দুইটা ডাটাকে নিয়ে লিখবো। ধরেন আমি হচ্ছে অ্যাকোমোডেশন, আমি অ্যাকোমোডেশনটাকে লিখবো। এখন আমার এখানে ডাটা আছে মোট তিনটা, তিনটা ডাটা যদি থাকে আমি এখানে দুইটা ডাটাতে কনভার্ট করে নিব। যেরকম এই দুইটাকে এই একটাকে একটা ডাটা বলবো, আর এই দুইটা হচ্ছে কাছাকাছি আছে, তার মানে এই দুইটাকে হচ্ছে আমি কি করব, একটা ডাটা হিসেবে লিখবো। তাহলে আমি কি করব, আমার হচ্ছে এই অ্যাকোমোডেশনটা হচ্ছে আমাদের সাবজেক্ট, অ্যাকোমোডেশনটা হচ্ছে আমাদের কি হবে, সাবজেক্ট হবে। আর এই যে দুইটা ডাটাকে একসাথে আমি কি করে রাখছি, লিঙ্ক করে লিখবো, তার মানে হচ্ছে কান্ট্রি বি এবং কান্ট্রি সি হচ্ছে আমাদের সাব সাবজেক্টের মধ্যে সেকেন্ড সাব সাবজেক্ট, সাব সাবজেক্ট টু। এটা হচ্ছে আমাদের সাব সাবজেক্ট টু। আর কান্ট্রি এ যেটা, সেটা হচ্ছে আমাদের কি, সাব সাবজেক্ট ওয়ান। সাব সাবজেক্ট ওয়ান দেখেন, এই তিনটা মিলে কিন্তু এই সাবজেক্টের মধ্যে আছে, মানে অ্যাকোমোডেশনের মধ্যে এই তিনটাই আছে। তার মানে যারা হচ্ছে থাকে কোনো কিছুর মধ্যে সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট, আর যারা আলাদা আলাদা থাকে বা কোনো কিছুর ভিতরে যারা থাকে সেটাই হচ্ছে আমাদের সাব সাবজেক্ট। তো এই হচ্ছে টেবিলের ক্ষেত্রে বলেন বা এটার ক্ষেত্রে সাবজেক্ট আর সাব সাবজেক্ট। আরো দেখেন এই যে এখানে ধরেন এটা হচ্ছে জাপান আর এখানে মালয়েশিয়া, তো এখানের মধ্যে আপনি কাকে নিয়ে লিখবেন, ধরেন আপনি লিখতে চাচ্ছেন হচ্ছে হাউজিং নিয়ে, তাহলে হাউজিং এর এইটা আর এইটা, এই হাউজিংটা হচ্ছে আমাদের সাবজেক্ট, কারণ হাউজিং এর মধ্যে এই জাপানও আছে, মালয়েশিয়া আছে। আর এই মালয়েশিয়া এবং আমার জাপানটা হচ্ছে তাহলে কি হবে, সাব সাবজেক্ট। এটা হচ্ছে কি সাব সাবজেক্ট, এটা হচ্ছে সাব সাবজেক্ট। তাহলে সাব সাবজেক্ট হচ্ছে কি, এটা টু, আর এটা হচ্ছে সাব সাবজেক্ট ওয়ান, আর এটা হচ্ছে আমাদের মেইন সাবজেক্ট হাউজিং। তাহলে আমরা সাবজেক্ট এবং সাব সাবজেক্ট ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছি। এখন আসি হচ্ছে আমরা এটা অ্যাপ্লাইটা দেখি। দেখেন রিগার্ডিং এর পরে ধরেন আর্টিকেল দা, তাহলে সেন্টেন্সটা মেকিং করবেন কিভাবে, সেন্টেন্সটা হবে হচ্ছে এইটার ক্ষেত্রে যদি আমরা দেখি, রিগার্ডিং দা এমপ্লয়েড ফুল টাইম। দেখেন সেন্টেন্সটা রিগার্ডিং দা এমপ্লয়েড ফুল টাইম, তাহলে আমরা সেন্টেন্সটা লিখবো কি, সেন্টেন্সটা হবে কি, রিগার্ডিং দা এমপ্লয়েড ফুল টাইম। তাহলে এইটুকু হবে রিগার্ডিং দ্য এমপ্লয়েড ফুল টাইম, এইটুকু রিগার্ডিং দ্য এমপ্লয়েড ফুল টাইম, তারপরে কি হবে একটা কমা, তারপরে কি হয়ে যাবে একটা কমা। দেখেন অলরেডি আমরা একটা ক্লজ মেক করে ফেলছি, রিগার্ডিং দ্য এমপ্লয়েড ফুল টাইম, তারপরে কমা, কমার পরে এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে ওইখানে স্ট্রাকচারের মধ্যে দেখেন আমাদের যা আছে সেগুলো আমরা এখন ইউজ করবো, ইনপুট আউটপুট মানে করবো। এরপর আছে দেখেন হচ্ছে কি আছে, অবভিয়াসলি যে কোনো একটা ইউজ করবো, অবভিয়াসলি হলে অবভিয়াসলি ইউজ করবো, অ্যাফারেন্ট হলে অ্যাফারেন্ট ইউজ করবো, যে কোনো একটা ইউজ করবো। তো আমি ক্লিয়ারলি ইউজ করি, খুব সুন্দর, তাহলে ক্লিয়ারলি ইউজ করলাম। তাহলে আমরা ইউজ করলাম ক্লিয়ারলি, এই যে ক্লিয়ারলি। ক্লিয়ারলির পরে হচ্ছে আমাদের কাজ কি, ক্লিয়ারলির পরে হচ্ছে কাজ হচ্ছে সাবটাইটেল। সাবটাইটেলটা কার, হায়ার গেইনার, যারা যে বেশি আছে তার সাবটাইটেল। তাহলে বেশি আছে কে, এখানে দেখি বেশি আছে কে, বেশি আছে হচ্ছে এখানে মেল আর ফিমেলের মধ্যে মেল আছে বেশি, তাহলে মেল বেশি, তাহলে মেল হবে। তাহলে এখানে কি হবে, এখানে নামটা হবে মেল। তাহলে ক্লিয়ারলি, ক্লিয়ারলির পরে এখানে ফিমেল, আমরা এখানে হবে মেল। মেলের পরে কি আছে, মেলের পরে হচ্ছে আমাদের আছে হেড, হেড আছে, তারপর স্লাইটলি আছে, তারপর হেড। এই যে স্লাইটলির জায়গায় যদি আমাদের যদি অল্প পরিমাণে চেঞ্জেস থাকে তাহলে স্লাইটলি লিখবো, আর যদি বেশি চেঞ্জ থাকে তাহলে সিগনিফিকেন্টলি লিখবো। তো চেঞ্জটা অল্প, তাহলে এখানে আমরা লিখবো হ্যাড স্লাইটলি। স্লাইটলির পর আমাদের স্ট্রাকচারে কি আছে, স্ট্রাকচার আছে মোর, মোর, মোরের জায়গা মোর যা আছে তাই মোর লিখলাম। দেখার পরে এখন আমরা খুঁজবো টপিক ওয়ার্ডটা কোনটা, টপিক ওয়ার্ড কি, টপিক ওয়ার্ডটা এখন আমাদের খুঁজতে হবে। তো এখানে টপিক ওয়ার্ডটা কি আছে, টপিক ওয়ার্ডটা দেখেন এখানে আছে লিস্ট টাইম, এখানে স্পষ্টভাবে ফ্রি টাইমের কথা বলছে। তাহলে এটা হচ্ছে আমাদের টপিক ওয়ার্ড, কোশ্চেন্স এর মধ্যে টপিক ওয়ার্ডটা কিন্তু দেওয়া থাকে। তাহলে টপিক ওয়ার্ডটা আমরা ক্লিয়ার করলাম। দেন
লোয়ার, লোয়ার কে ছিল, লোয়ার হচ্ছে ফিমেল, ফিমেল শেষ। আমাদের দেখেন এই পর্যন্ত লেখা, লেখা শেষ। এবার আসবো উইথ, উইথ দিয়ে অ্যাপ্রক্সিমেটলি লিখবো। ডেটাটা যখন আমাদের আননোন তখন অ্যাপ্রক্সিমেট লিখবো। ডেটাটা যদি ক্লিয়ার থাকে, যেরকম পাইচার আপনার ধরেন পাইচারের ক্ষেত্রে ডেটা ক্লিয়ার থাকে, তখন আমরা লিখবো এক্স্যাক্টলি। এক্স্যাক্টলির পরে এখানে ডাটা অফ হায়ার নেম, তার মানে হায়ার নেমের ডাটাটা ইউজ করবো। তার মানে হায়ার নেমের ডাটাটা কত ছিল এটা আমরা ইউজ করবো। তার মানে এখানে লিখবো আমরা কি, যে হচ্ছে এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি না, উইথ অ্যাপ্রক্সিমেটলি। এখন আমাদের কাছকে হায়ার ডাটাটা দেখি একটু। এখানে ধরেন হচ্ছে এটা কত আছে, এটা ধরেন হচ্ছে প্রায় 48-এর কাছাকাছি, তাহলে 48, অ্যাপ্রক্সিমেটলি 48%, 48% আমরা যদি বলি, তাহলে এটা দেখতে পাচ্ছি আমরা 48, অ্যাপ্রক্সিমেটলি 48% অফ লেস টাইম। তারপরে লিখবো এখানে একটা কমা দিব, কমা দিয়ে লিখবো কম্পেয়ার, এটা পাস্ট টেন্সে, তাহলে কম্পেয়ার টু, লোয়ার কত ছিল, লোয়ার ধরেন 38, লোয়ার অ্যারাউন্ড 38%, শেষ। দেখেন সেন্টেন্সটা কি হাই লেভেলের একটা সেন্টেন্স হলো, ঠিক আছে? কত হাই লেভেলের একটা সেন্টেন্স হলো, যেখানে ক্লজ আছে। যদি রাইটিং এ টপ স্কোর করতে চান বা এরকম জিনিসগুলো শিখতে চান, জাস্ট আমি একটা এক্সাম্পল দেখালাম, শুধুমাত্র কি আছে রাইটিং টাস্ক মানে কিভাবে পড়াইতে হয় সেই জিনিসটাই আমি আপনাদেরকে দেখাইলাম। তো আপনারা জাস্ট যদি আমার ক্লাসগুলো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা একটা ক্লাস যদি করেন, আপনারা কোন জায়গায় যেতে পারবেন সেটা রাইটিং, এটা বুঝতেই পারতেছেন। শুধু রাইটিং না, রিডিং বলেন, রাইটিং বলেন, মানে আমার কাছে এমন এমন জিনিস আছে ভাই, যেটা যদি আপনাদের যত দুর্বল স্টুডেন্টই আপনার হন না কেন, আপনাদের স্কোরকে টাইনা বুস্ট করানোর দায়িত্ব ভাই আমার, স্কোর বুস্ট করানোর পুরো দায়িত্ব ভাই আমার। কারণ দেখলে ব্যাপারটা দেখলেনি তো জিনিসটা আসলে কি, আরো স্ট্রাকচার তো আছে, কেবল তো একটা। তো এরকম জাস্ট একটা পিডিএফ দেখাইতেছি, এরকম পিডিএফ এর অভাব নেই আমার কাছে। তো এই জিনিসগুলো আমি জাস্ট আপনাদেরকে একটু একটু এতটুকু বলতেছি ভাই, যারা মানে স্ট্রাগল করতেছেন অনেক বেশি পরিমাণে রাইটিং নিয়ে, রিডিং নিয়ে, লিসেনিং নিয়ে, তারা ভাই বেশি মানে লেট না করে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। স্কোরের পুরো দায়িত্ব ভাই আমার থাকবে, স্কোর কেমনে ডেভেলপ করতে হয়। শুধুমাত্র পড়াটা কমপ্লিট করতে হবে, পড়াটা করতে হবে। পড়াটা যদি না করতে পারেন তাহলে কিন্তু হবে না, সব জিনিস দিয়ে দিব, কিন্তু সেটা যদি আপনারা ঠিক মতো ইউজ না করতে পারেন, যদি সেটা ফেলায় রাখেন, তাহলে কিন্তু হবে না। তো যারা যারা ডেডিকেটেড আছেন, স্কোর বুস্ট করতে চান, উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন। সবাই ভালো থাকবেন।